প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে, স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এমন ঘোষণাও দেওয়া হয়েছে। কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। নজিরবিহীন আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানোর পর এবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী। হুট করেই যেন সবকিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ফাটল, নানান ইস্যুতে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। এর পাশাপাশি ডক্টর ইউনূস সরকারের উপরেও রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে। অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, বুঝতে পারছেন কেন বললাম? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এবার কঠিনভাবে ফেঁসে যেতে পারে, কারণ এবার ডক্টর ইউনূসকে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। দর্শক শ্রোতা, অপরদিকে তারই সঙ্গী হাসনাত আবদুল্লাহ রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বাধ্য করবেন এমনই ঘোষণা দিয়েছেন। দর্শক শ্রোতা, সব মিলিয়ে সমন্বয়ক, এই প্রধান দুই সমন্বয়ক খুবই বিপদের মধ্যে পড়তে চলেছেন। ডক্টর ইউনূস এবার অ্যাকশনে যাবেন সমন্বয়কদের বিরুদ্ধে, কারণ ডক্টর ইউনূসকে কেন হুমকি দিল এই সমন্বয়কগুলো। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। হুট করেই যেন সবকিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ফাটল, নানান ইস্যুতে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রায় 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছে। এর পাশাপাশি ডক্টর ইউনূস সরকারের উপরেও রাজনৈতিক দলগুলো নানানভাবে এক ধরনের চাপ তৈরি করছে নির্বাচন ইস্যুতে। আবার নির্বাচন ইস্যুতেও ডক্টর ইউনূস কোনো কিছু পরিষ্কার করে বলছেন না যে নির্বাচনটা আসলে কবে হবে। সেনাপ্রধানের দেওয়া বক্তব্যকে নিজস্ব মতামত দাবি করেছেন। তো এই যখন উত্তাল পরিস্থিতি, ডক্টর ইউনূসকে নিয়োগদাতা, বেসিক্যালি তিনি বলেছেন যে ছাত্ররা হচ্ছে তার নিয়োগকর্তা। তো সেই নিয়োগকর্তারাই এবার যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার উপর একটা কঠিন প্রেশার বা অলিখিত চাপ প্রয়োগ করছে। আর সেই চাপটা হচ্ছে, গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব একমাত্র আওয়ামী লীগের মধ্যে খুবই শান্তিতে, যিনি রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, আতিথেয়তা, পাশাপাশি সম্মান, প্রোটেকশন, সকল কিছু নিয়ে তিনি আসলে চেয়ারটাতে বসছেন। আর আওয়ামী লীগের আমল থেকে আজকের দিন পর্যন্ত, যদিও 5ই আগস্টের পর কয়েকদিন হয়তো টেনশানে ছিল, চেহারা হাসি খুশি ছিল না, বাট এখন আবার চেহারা একটু হাসি খুশি, কথা বলেন, হাসি দেন। তিনি হয়তো ভাবছেন যে বিপদকালটা পার হয়ে গেছিল। বাট গতকালকে হাসনাত আবদুল্লাহর পর এবার কিন্তু সার্জিসদের আলাদা আরেকটি স্টেটাস আসছে। এরপরে দেখলাম সমন্বয়কদের বিভিন্ন জায়গা থেকে এটাকে সাধুবাদ জানানো হয়েছে। সাধুবাদ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও, ইভেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ সহ 5টি দাবি জানিয়েছে সমন্বয়কদের একাংশ। আমরা একাংশ এই কারণে বলছি যে এখন বিভিন্ন জায়গায় পদত্যাগ শুরু হয়ে গেছে। সার্জিস বলছে যে আপনার হাসনাত যে দাবিগুলো করেছিল ঠিক সেম দাবিগুলো, তার মানে তারা পরিকল্পনা করেই এই কাজটা করেছে, যেটা সরকারকে চাপ প্রয়োগ করবে। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসটা বরাবর বলছে যে ওইখানে উপদেষ্টা পদে আমাদের 2 জন আছে, আর তাদেরকে সোজা রাখার জন্য বা ঠিক রাখার জন্য আমরা ছাত্ররা এখানে সমন্বয়ক হিসাবে পাহারায় আছি। তো সেই পাহারাদারদের আবার দাবি হচ্ছে কি, যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান গঠন করতে হবে, আওয়ামী লীগের দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন করতে হবে, শেখ হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে, এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। বাকি যে দাবিগুলা, এর মাঝখানে একটু কঠিন হচ্ছে নতুন সংবিধান গঠন, যদিও এটা নিয়ে অলরেডি কাজ চলছে বা কমিশন গঠন করা হয়েছে, সেখান থেকে নানান প্রজ্ঞাপনও আসছে যে সংবিধান যেটা আগের এটাকে সংস্কার করা হবে না, ওইটাকে বাদ দিয়া নতুন করে একটা সংবিধান লিখিত হবে। এরকমই কিন্তু পরিকল্পনা আমরা যতটুকু বুঝতে পারছি। আর আওয়ামী লীগের বিচার এটা হবেই, এটা খুবই স্বাভাবিক। দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, এটাও খুবই সিম্পল, একটা আদেশে সব বাদ হয়ে যাবে। আর হাসিনার আমলে করার সকল অবৈধ চুক্তি, এখন এই চুক্তিগুলোর মধ্যে যেমন আদানি গ্রুপের সাথে চুক্তি আছে, চাইলেই কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। আবার ধরেন এরকম বৈদেশিক অনেক চুক্তি আছে যেগুলো চাইলে আপনি বাদ দিতে পারবেন। তো বিশেষ করে ভারতের সাথে বৈদ্যুতিক যে চুক্তি, আরও বিভিন্ন ধরনের চুক্তি আছে, এগুলো থেকে রাতারাতি চাইলে বের হওয়া যাবে না, যেটা ডক্টর ইউনূস সরকার করতে গেলে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি নানান বিপদের সম্মুখীন হবেন বা সমস্যার সম্মুখীন হবেন, যেগুলোর ঝক্কি ঝামেলা ওনার কাঁধেই পড়বে। তো তার মানে যেটা তিনি পারবেন না সেটাও দাবি করা হচ্ছে, যেটা পারবেন সেটাও দাবি করা হচ্ছে। তো যেই ছাত্ররা তাকে এই সম্মানের জায়গাটায় বসিয়েছেন, এখন এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে কি হবে? ছাত্ররা মাঠে নামবে সামহাও। এখন আবার রাজনৈতিক দলগুলো, যেহেতু এজেন্ডাগুলো সবার পক্ষেরই, আওয়ামী বিরোধী যে রাজনৈতিক দল যারাই আছেন, জামায়াত ইসলাম, বিএনপি, গণ অধিকার যারাই আছেন, সো সবাই কিন্তু মাঠে নামবে, বিশেষ করে রাষ্ট্রপতির পদ পদবি এই ইস্যুটাতে।
তো এই যদি অবস্থান হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কি পরিমাণ হেডেক তৈরি হবে যে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে বাতিল করে আসলে মানে বাকি ওনার যে কাজগুলো সামহাও আমি জানি যতদূর যে ধরেন আমাদের সেনাবাহিনীর যেই সর্বোচ্চ আদেশটা রাষ্ট্রপতির তরফ থেকে আসে, তো পরবর্তী সময় সেটা কে দিবেন? এই পাওয়ারটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে নেবেন নাকি এটা অন্য কোনো মন্ত্রণালয়ের সেক্টর হবে বা রাষ্ট্রপতির জায়গায় অস্থায়ী কোনো ব্যক্তিকে বসানো হবে? যদি বসানো হয় তিনি কে হবেন? এরকম নানান প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে একটা কঠিন পরিস্থিতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ফেস করতে যাচ্ছে। মোট কথা মোটা দাগে বললে কঠিন একটা বাটে পড়তে যাচ্ছেন। আবার হতে পারে এমনও যে এটা একটা প্রি প্ল্যান আছে, জাস্ট হচ্ছে এটা এইভাবে সামনে আসছে, সলিউশনটাও আগে করা আছে, সময় বলে দেবে। অবশেষে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, বুঝতে পারছেন? কেন বললাম যে রাষ্ট্রপতির কপালে কষ্ট আছে, কথাগুলো বলবো। আমি শেখ হাসিনার পতনের পর থেকেই প্রতিটা জায়গায় আমি বলছি রাষ্ট্রপতি কিভাবে এখন ওই জায়গাতে বসে আছে, সেনাপ্রধান কিভাবে ওইখানে বসে আছে। সেনাবাহিনীর অনেক ভূমিকা এই দেশ স্বাধীন করার আমরা মানি, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু এই সেনাপ্রধান কিন্তু এই শেখ হাসিনার প্রোডাক্ট, এটা বলছিলাম। এবং রাষ্ট্রপতি সেও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। যাই হোক, সেনাপ্রধান কিছু কাজ করছে, আবার কিছু কাজ খারাপ করছে। সেনাপ্রধান কি করছিল? সেনাপ্রধান করছিল যে তার কাছে যে সব আওয়ামী লীগের নেতারা আশ্রয় নিচ্ছিল, বিভিন্ন আমলারা আশ্রয় নিচ্ছিল, তাদেরকে ছেড়ে দিচ্ছিল। কিন্তু আজ পর্যন্ত সে নোটিশটাও দেয় নাই, সেই লিস্টটাও দেয় নাই কারা কারা ছিল, 5 জন মন্ত্রী যে ছিল কারা কারা ছিল, সেই লিস্টটা কিন্তু এখনো সেনাপ্রধান দেয় নাই। তাহলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ থেকে যতগুলা আওয়ামী লীগের নেতা পালায় গেছে দেশ ছেড়ে, তাদেরকে যেতে সাহায্য সহযোগিতা কিন্তু এই সেনাপ্রধানই করছে, সেনাবাহিনী করছে, এটা আমরা ধরে নিতে পারি। কারণ তার কাছে যখন আশ্রয় নিল, তারা যদি ছাদ ধোয়া তেঁতুলি বীজ হবে, তারা যদি সুফি সাধু হবে, তারা তো আশ্রয় নিবে না। সারা বাংলাদেশে তো অনেক আওয়ামী লীগের নেতা আছে দিব্যি বাড়িতেই বা তার নিজের বাড়িতেই বসবাস করতেছে, তাকে তো কেউ কিছু বলে নাই, অনেক আছে। তাহলে এই যে একজন আমলা, যে কোনো দলের না, আমলাকে একজন সরকারি চাকরিজীবী সে কোনো দলের হইতে পারে না। সে যখন পালাইছে ওইখানে, তাহলে বুঝে নিতে হবে ওর ভিতরে 2 নম্বরই আছে। তাহলে ওকে ছেড়ে দিলেন কেন আপনি? আশ্রয় নিছিল কে? আজকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিছে, রোহিঙ্গারা তো বিপদে পড়ে আশ্রয় নিছে। সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় নিছিল, বাংলাদেশে এত এত জনগণ থাকতে, তো ওরা আশ্রয় নিল কেন? সেনাবাহিনীর কাছে বাংলাদেশে তো কত আওয়ামী লীগের নেতা কমিছিল, কত সরকারি চাকরিজীবী ছিল, তারা গেল না, ওরা গেল কোনো? নিশ্চয়ই ওদের ভিতর কোনো ঘাবলা ছিল। এই সেনাবাহিনী এদেরকে আবার ছেড়ে দিছে, এদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল না? ওরা তো আত্মসমর্পণ করছে। আজকে মাহমুদুর রহমান যদি আত্মসমর্পণ করে, মানে কোর্টে যায় নিজে নিজে আত্মসমর্পণ করে, তাহলে তাকে জেলে দেওয়া হয়। তাহলে এদের মতো দোষী যারা এই খুনির সাথে জড়িত, যারা এই বাংলাদেশের অর্থনীতি মানে টাকা পাচারের সাথে জড়িত, যারা বাংলাদেশের ধ্বংস করার সাথে জড়িত, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? তারা গেল, তাদেরকে সুন্দর করে ছেড়ে দিলেন। এটার বিরোধিতা কিন্তু আমরা বরাবরই করছি। এবং রাষ্ট্রপতি সাহেব দেখেন নাই রাষ্ট্রপতি কি করছে? রাষ্ট্রপতি তো ডিরেক্ট শেখ হাসিনার প্রোডাক্ট। আমরা তো বারবার করে বলছি, সে এখনো কিভাবে এই পদে থাকে, এই পদে কিভাবে থাকে। আমার উচিত ছিল আজকে যারা সমন্বয়ক, যারা কথা বলতেছে, সার্জিস হাসনাত যারাই কথা বলতেছে যে এই রাষ্ট্রপতিকে চলে যেতে হবে এখান থেকে, এইটা উচিত ছিল ভাই 5 তারিখের পরে আন্দোলনটা করা। তোমরা যেমন প্রধান বিচারপতিরে সরাইছিল, এরকম রাষ্ট্রপতির সরানো উচিত ছিল। তোমাদের রাষ্ট্রপতিকে সরানো উচিত ছিল, আরো অনেক অনেক জায়গা সরানো উচিত ছিল। একবারও তো সব সম্ভব না, আস্তে আস্তে সম্ভব। কিন্তু গুরুত্বপূর্ণ যে পদ, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে শপথ গ্রহণ করে, তখন রাষ্ট্রপতির ফেস দেখেন না আপনারা? কান্না করতেছে। ঠিক আছে, তার আম্মা চলে গেছে, তার কি বলবো, তার সব থেকে আপন মানুষ শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনার শপথ গ্রহণ করার সময় কি হাসি। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের যারা যে অবৈধ বলেন যে কি জন্য হাসবে রাষ্ট্রপতি, যে এরা তো অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে। এই শেখ হাসিনা এই রাষ্ট্রপতি আসার পরে কবে বৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে? দেখা, হ্যাঁ দেখা। 2009 সালে যে নির্বাচন হয়েছে, এইটাও ছিল পাতানো নির্বাচন। আমেরিকা, ইন্ডিয়া পাতায় নির্বাচন করে শেখ হাসিনার ক্ষমতা আনছিল, এটা তোরা জানোস না। ঠিক আছে, এটা পাতানো নির্বাচন ছিল। 14 সালে নির্বাচন পাতানো ছিল, 154টা আসন বিনা ভোটে হয়েছে। 18 সালের নির্বাচন রাতে হয়েছে, এটা কে না জানে। 24 সালের নির্বাচন ডামি নির্বাচন, সমকামী নির্বাচন হয়েছে, নিজেরা নির্বাচন করছে। তারপরেও কেন তোরা বৈধতা দিচ্ছিস? তোরা যারা অবৈধভাবে 15 বছর মানুষের কাদের উপর চেপে বসলি, তারা যদি বৈধ আর অবৈধর গল্প শোনায়, সেটা তো হাস্যকর। বাংলাদেশের মানুষকে কোনো অ্যাঙ্গেল থেকে কি বোকা মনে হয়? ওইটা বললাম না, সাইডে যেটা, ওইটা মনে হয় না। বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ চুপ করেছিল। কারণ এই মানুষের ভিতরে চলে গেছিল, মিছিলে গেলেই শেখ হাসিনা গুলি করে,
গুলি করে মানুষ মেরে ফেলে, এই জন্য কেউ মিছিলে যাইতো না। আজকে তোরা যারা এই উপদেষ্টা যারা আছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অবৈধ বলিস, তাদের তো লজ্জা থাকা উচিত যে আমি কাকে অবৈধ বলি, যে এই নেত্রী, আমাদের যে সরকার প্রধান ছিল সেই তো অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। যাই হোক, এই সিদ্ধান্তটাই যে আপনার রাষ্ট্রপতি, এই সিদ্ধান্তটা আরো আগে নেওয়া উচিত ছিল, এর পদত্যাগ আরো আগে করানো উচিত ছিল। এই সব অবৈধ প্রোডাক্ট আমরা বাংলাদেশে রাখতে চাই না। আমি সেনাবাহিনী যে ইয়াত আছে এইটার পক্ষেও আমি না। এটা কিভাবে থাকে সেনাবাহিনী, আমি সেনাবাহিনীর পক্ষেও না, সে কিভাবে এইখানে থাকে, কারণ সে তো শেখ হাসিনার নিয়োগ দিয়া, যে সে জনগণের পক্ষেই থাকতো। 16 তারিখের পরে যে নেট বন্ধ করে যে মানুষকে গণহত্যা চালাইছিল, এই সময় সে ক্ষমতা গ্রহণ করতো, শেখ হাসিনাকে গ্রেপ্তার করতো, যে জনগণের পক্ষেই থাকতো। সে জনগণের পক্ষে ছিল না। শেষ পর্যায়ে যখন মানুষ মারা শেষ, কোনোভাবেই পারতেছে না, আরো মারার প্রয়োজন, তখন গিয়ে শেখ হাসিনার পক্ষ নিতে বাধ্য হয়েছে। কাদের জন্য বাধ্য হয়েছে? যেখানে জুনিয়র যে সেনাবাহিনী সদস্যরা ছিল, অফিসাররা ছিল, তাদের চাপে। তা না হলে সে বাংলাদেশে গণহত্যায় চালাইতো। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আমি বলি যে আজকে সেনাবাহিনী আমাদের ভালো করছে, কিন্তু সব সেনাবাহিনী না। সেনাপ্রধান কখনো বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। তারপর সে যেহেতু একটা বাহিনীর প্রধান, তাকে ধন্যবাদ জানাই। তার বাহিনীর মাধ্যমে তো আমরা মুক্তি পাইছি। ওইদিন যদি তার বাহিনী গুলি চালাইতো, তাহলে বাংলাদেশের মানুষ এই গণঅভ্যুত্থান ঘটতো না, কোনো কিছু হইতো না। যাই হোক, এটার জন্য ধন্যবাদ। কিন্তু দিন শেষে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেও কিন্তু শেখ হাসিনার প্রোডাক্ট। রাষ্ট্রপতিকে অতি দ্রুতই, এই যে তোমরা যে করছো, দাবি জানাইছো, দাবি অতি দ্রুতই তোমরা এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবা। তো অনেক হয়েছে, আর না, রাষ্ট্রপতিকে এই পদে আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমন্বয়ক কেন ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছে। দর্শক শ্রোতা, বাংলাদেশের সংবিধান এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে এবং নানান কাজরকম চালাতে, এগুলো সংস্কার করতে ডক্টর ইউনূসকে কঠিনভাবে নির্দেশ দিয়েছেন এই দুই প্রধান সমন্বয়ক। সম্মানিত দর্শক শ্রোতা, অপরদিকে গতকাল হাসনাত আবদুল্লাহ তিনি এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। খুব দ্রুত সময়কে তাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করাতে বাধ্য করতে হবে। ডক্টর ইউনূসকে এমনই ঘোষণা দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, সবশেষে ডক্টর ইউনূস এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। ইতিমধ্যে রেগে গেছেন সেনাপ্রধান। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কি বলতে মন চায়, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।